পৃষ্ঠা 266 কন্টিনিউড। প্রকল্প 5, পশ্চিমবঙ্গের যে কোনো একটি জাদুঘর ভ্রমণ। ভারতীয় জাদুঘর, প্রথম পর্ব। 1.1 সূচনা। জাদুঘর হল মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও জ্ঞানের জীবন্ত ভাণ্ডার। এটি অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধন রচনা করে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের সর্ববৃহৎ এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রাচীন জাদুঘর। এর বিশাল সংগ্রহশালা ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের অমূল্য প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ। স্থানীয় মানুষের কাছে এটি শুধু কোট জাদুঘর আনকোট নামেই পরিচিত। 1.2 প্রকল্প। আমার এই প্রকল্পের বিষয় হল কোট পশ্চিমবঙ্গের যে কোনো একটি জাদুঘর পরিদর্শন আনকোট। এই প্রকল্পের জন্য আমি বেছে নিয়েছি কলকাতায় অবস্থিত ভারতীয় জাদুঘরকে। এই জাদুঘর পরিদর্শনে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি এর প্রতিষ্ঠার ইতিহাস, স্থাপত্য এবং বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নিদর্শনগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জাদুঘরের মধ্যে ভারতীয় জাদুঘরকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। এই প্রকল্পটি রচনার ক্ষেত্রে আমার কয়েকটি প্রধান উদ্দেশ্য হল: পৃষ্ঠা 267। 1. ভারতীয় জাদুঘরের প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর বিকাশে এশিয়াটিক সোসাইটির ভূমিকা সম্পর্কে অবহিত হওয়া। 2. জাদুঘরের 6টি প্রধান বিভাগ: শিল্পকলা, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যার সংগ্রহের বৈচিত্র্য সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা গঠন করা। 3. প্রত্নতত্ত্ব বিভাগের অমূল্য নিদর্শন, বিশেষত ভরহুত স্তূপের বেষ্টনী, মিশরীয় মমি, অশোক স্তম্ভ এবং সিন্ধু সভ্যতার প্রত্নবস্তু পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা। 4. বিভিন্ন গ্যালারিতে প্রদর্শিত বস্তুগুলির ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক তাৎপর্য অনুধাবন করা। 5. ছাত্র হিসেবে পাঠ্যপুস্তকে লব্ধ জ্ঞানের সঙ্গে বাস্তব প্রত্নবস্তুর সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষাকে সম্পূর্ণ করা। 6. ভারতের জাতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণে জাদুঘরের অপরিহার্য ভূমিকা উপলব্ধি করা। 1.4 প্রকল্পের গুরুত্ব। পশ্চিমবঙ্গের একটি অন্যতম শ্রেষ্ঠ সংগ্রহশালা হিসেবে ভারতীয় জাদুঘরের ওপর এই প্রকল্পটির শিক্ষাগত ও জ্ঞানমূলক গুরুত্ব অপরিসীম। 1. এই প্রকল্পটি ভারতের গৌরবময় অতীত এবং শিল্প সংস্কৃতির ধারা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানার্জনে সহায়তা করবে। 2. প্রাগৈতিহাসিক জীবজন্তুর জীবাশ্ম থেকে শুরু করে ভারতের উদ্ভিদ ও প্রাণীজগতের বৈচিত্র্য পর্যন্ত বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পাওয়া যাবে, যা একটি আন্তঃবিষয়ক দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক। 3. এই ধরনের পরিদর্শনমূলক প্রকল্প শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণের বিষয়ে আগ্রহ ও জাতীয়তাবোধ জাগ্রত করবে। 1.5 কর্ম পরিকল্পনা। আমার ইতিহাস শিক্ষকের অনুপ্রেরণা ও পরামর্শে আমি কোট পশ্চিমবঙ্গের যে কোনো একটি জাদুঘর পরিদর্শন আনকোট বিষয়ের অন্তর্গত হিসেবে ভারতীয় জাদুঘর পরিদর্শনের সিদ্ধান্ত নিই এবং নিম্নলিখিত কর্ম পরিকল্পনা গ্রহণ করি। 1. প্রথম পর্যায়ে জাদুঘরের ওয়েবসাইট ও অন্যান্য উৎস থেকে এর ইতিহাস, বিভাগ এবং সময়সূচি সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করি। 2. দ্বিতীয় পর্যায়ে একটি নির্দিষ্ট দিনে জাদুঘর পরিদর্শন করে প্রতিটি গ্যালারির গুরুত্বপূর্ণ নিদর্শনগুলি মনোযোগ সহকারে দেখি এবং একটি নোটবুকে প্রাসঙ্গিক তথ্য লিপিবদ্ধ করি। 3. যেখানে অনুমতি রয়েছে সেখানে প্রকল্পের প্রয়োজনে কিছু নিদর্শনের আলোকচিত্র গ্রহণ করি। পরিদর্শন শেষে সংগৃহীত তথ্যগুলিকে জাদুঘরের নিজস্ব প্রকাশনা
প্রামাণ্য গ্রন্থ এবং অন্যান্য নির্ভরযোগ্য উৎসের সঙ্গে মিলিয়ে নিই। সর্বশেষ পর্যায়ে সমস্ত তথ্য একত্রিত ও বিশ্লেষণ করে প্রকল্পের প্রতিটি পর্ব ধাপে ধাপে রচনা করি। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। আমার প্রকল্পটি রচনার জন্য আমি মূলত আমার ব্যক্তিগত পরিদর্শন অভিজ্ঞতা এবং বিভিন্ন লিখিত উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. ভারতীয় জাদুঘরের নিজস্ব প্রকাশনা ও নির্দেশিকা। 2. জাদুঘরের সরকারি ওয়েবসাইট বন্ধনী শুরু ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা .org বন্ধনী শেষ। 3. কলকাতার ইতিহাস সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ। 4. এশিয়াটিক সোসাইটির ইতিহাস বিষয়ক প্রবন্ধ। 5. পরিদর্শনের সময় তোলা নিজস্ব নোট ও ছবি। 2.2 তথ্য বিশ্লেষণ। ভারতীয় জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আমি এর গঠন, ইতিহাস এবং সংগ্রহ সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পেরেছি। 1. প্রতিষ্ঠার ইতিহাস। ভারতীয় উপমহাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে কোট এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল আনকোট কলকাতায় প্রতিষ্ঠিত হয়। এই সোসাইটির সদস্যরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক, ভূতাত্ত্বিক এবং প্রাণীবিদ্যা সম্পর্কিত নমুনা সংগ্রহ করতে শুরু করেন। সংগ্রহের পরিমাণ বাড়তে থাকলে একটি স্থায়ী সংগ্রহশালা বা জাদুঘরের প্রয়োজনীয়তা অনুভূত হয়। ফলস্বরূপ 1814 খ্রিস্টাব্দে ডেনমার্কের উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর নাথানিয়েল ওয়ালিচের উদ্যোগে এবং এশিয়াটিক সোসাইটির তত্ত্বাবধানে কলকাতায় পৃষ্ঠা 268 এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রথম জাদুঘর। শুরুতে এর নাম ছিল কোট এশিয়াটিক সোসাইটি মিউজিয়াম আনকোট। পরবর্তীকালে 1878 খ্রিস্টাব্দে এটিকে চৌরঙ্গি রোডের বর্তমান ভবনে স্থানান্তরিত করা হয়। 2. স্থাপত্য ও কাঠামো। জাদুঘরের বর্তমান ভবনটির নকশা করেছিলেন ওয়াল্টার আর গ্র্যানভিল। এটি ইতালীয় স্থাপত্য শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন। এর বিশাল কাঠামো এবং অগণিত গ্যালারি এটিকে এক অনন্য মাত্রা দিয়েছে। ভবনটি নিজেই একটি ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পরিচিত। 3. প্রধান বিভাগ ও গ্যালারি। ভারতীয় জাদুঘরে মোট 35টি গ্যালারি রয়েছে, যা মূলত 6টি প্রধান বিভাগে বিভক্ত। 1. প্রত্নতত্ত্ব আর্কিওলজি। এই বিভাগটি জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ। এখানে রয়েছে ভরহুত গ্যালারি। বৌদ্ধ স্তূপের বেষ্টনীর পাথরের ওপর খোদাই করা আছে জাতকের গল্পের বিভিন্ন দৃশ্য। গান্ধার গ্যালারি। এখানে আছে কুষাণ যুগের গ্রিক রোমান শিল্পরীতিতে নির্মিত বুদ্ধের মূর্তি। মিশরীয় গ্যালারি। প্রায় 4000 বছরের পুরনো একটি মিশরীয় মমি এই গ্যালারিতে আছে, যা দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। অন্যান্য নিদর্শন: অশোক স্তম্ভের সিংহমূর্তি, সিন্ধু সভ্যতার শিলমোহর, বুদ্ধের দেহাবশেষ এবং বিভিন্ন সময়ের মুদ্রা ও শিলালিপিতে এই জাদুঘর পরিপূর্ণ। 2. শিল্পকলা আর্ট। এই বিভাগে রয়েছে মুঘল ও রাজস্থানী মিনিয়েচার পেন্টিং, বাংলার পটচিত্র, বিভিন্ন প্রকার বস্ত্র এবং হাতির দাঁতের শিল্পকর্ম। 3. নৃতত্ত্ব অ্যানথ্রোপোলজি। এখানে ভারতের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রা, পোশাক, বাদ্যযন্ত্র এবং সংস্কৃতির পরিচয় তুলে ধরা হয়েছে। 4. ভূতত্ত্ব জিওলজি। এই বিভাগে বিভিন্ন প্রকার শিলা, খনিজ পদার্থ, উল্কাপিণ্ড এবং প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম সংরক্ষিত আছে। ডাইনোসরের ডিম ও অতিকায় স্তন্যপায়ী প্রাণীর কঙ্কাল এখানকার অন্যতম আকর্ষণ। 5. প্রাণীবিদ্যা জুলজি। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, কীটপতঙ্গ এবং জলজ প্রাণীর নমুনা সংরক্ষিত আছে। 6. উদ্ভিদবিদ্যা বটানি। এখানে ভারতের বিভিন্ন অঞ্চলের উদ্ভিদ, ঔষধি গাছ এবং কাঠের নমুনা রয়েছে। 2.3 সিদ্ধান্ত।
ভারতীয় জাদুঘর পরিদর্শন আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ভারতীয় জাদুঘর শুধু একটি সংগ্রহশালা নয়, এটি শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি ভারতের সমৃদ্ধ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ ও প্রদর্শন করে চলেছে। এখানকার প্রতিটি নিদর্শন অতীতের এক একটি অধ্যায়ের কথা বলে। ইতিহাসকে বইয়ের পাতা থেকে বের করে এনে চোখের সামনে দাঁড় করিয়ে দেওয়ার এই জাদুঘরের ক্ষমতা সত্যিই অতুলনীয়। এর বিশাল এবং বৈচিত্র্যময় সংগ্রহ এটিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে এক বিশেষ পরিচিতি দিয়েছে। কলকাতা তথা ভারতের পর্যটন মানচিত্রে এর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্ব 3.1 পাঠের সীমাবদ্ধতা। 1. জাদুঘরের বিশাল সংগ্রহের জন্য একদিনের পরিদর্শনের সমস্ত গ্যালারি বিস্তারিতভাবে দেখা সম্ভব হয়নি। 2. অনেক গ্যালারিতে ছবি তোলার অনুমতি না থাকায় সমস্ত নিদর্শনের ছবি সংগ্রহ করা যায়নি। 3. কিছু গ্যালারি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ছিল, যা পরিদর্শনে বাধা সৃষ্টি করেছে। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণ করতে আমি সাদা কাগজ, বিভিন্ন রঙের পেন, স্কেল, নোটবুক, ক্যামেরা এবং জাদুঘরের টিকিট ব্যবহার করেছি। 3.3 কৃতজ্ঞতা স্বীকার। এই প্রকল্পটি রূপায়ণে আমি আমার বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক শিক্ষিকা শ্রীমতী এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তার উৎসাহ ও পরামর্শ ছাড়া এই কাজ সম্ভব হতো না। আমি আমার অভিভাবকদের ধন্যবাদ জানাই, যাঁরা আমাকে এই পরিদর্শনে নিয়ে গিয়েছেন। ভারতীয় জাদুঘরের কর্মীদের সহযোগিতার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। পৃষ্ঠা 269। 3.4 চিত্রতালিকা। প্রকল্পটি করার জন্য আমি বেশ কিছু ছবি সংগ্রহ করেছি। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া কয়েকটি ছবি আমার প্রকল্প রচনায় ব্যবহার করেছি। যেমন এখানে 5টি ওয়েবসাইটের কথা লেখা আছে। চিত্র যেগুলি রয়েছে বলছি: ভারতীয় জাদুঘরের বাইরের স্থাপত্য, মিশরীয় মমি, গান্ধার শিল্পরীতির বুদ্ধমূর্তি, অশোক স্তম্ভের সিংহমূর্তি। প্রকল্প 6 পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। প্রথম পর্ব 1.1 সূচনা। কলকাতা শহর ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঔপনিবেশিক স্থাপত্য ও ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার। এই শহরের অসংখ্য ঐতিহাসিক সৌধের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এক বিশেষ স্থান অধিকার করে আছে। মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিতে নির্মিত এই শ্বেতপাথরের সৌধটি কেবল একটি স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি ব্রিটিশ শাসন আমলের ইতিহাস, শিল্পকলা এবং সংস্কৃতির এক জীবন্ত সংগ্রহশালা। এর নয়নাভিরাম উদ্যান এবং স্থাপত্যশৈলী এটিকে কলকাতার অন্যতম প্রধান আকর্ষণীয় স্থানে পরিণত করেছে। 1.2 প্রকল্প। আমার এই প্রকল্পের বিষয় হল পশ্চিমবঙ্গের যে কোনো একটি ঐতিহাসিক স্থান দর্শন। এই প্রকল্পের জন্য আমি বেছে নিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে। আমি আমার ব্যক্তিগত পরিদর্শনের অভিজ্ঞতার ভিত্তিতে এই সৌধটির নির্মাণের ইতিহাস, এর অনন্য স্থাপত্যশৈলী এবং এর অভ্যন্তরে থাকা জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শনগুলির একটি বিবরণ তুলে ধরব। 1.3 প্রকল্পের উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের অসংখ্য ঐতিহাসিক স্থানের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে এই প্রকল্পের জন্য বেছে নেওয়ার বিশেষ কারণ রয়েছে। এই প্রকল্পটি রচনার ক্ষেত্রে আমার কয়েকটি প্রধান উদ্দেশ্য হল: 1. মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ নির্মাণের পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট, বিশেষত ভাইসরয় লর্ড কার্জনের সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্য বিশ্লেষণ করা।
পৃষ্ঠা 270। 2. ব্রিটিশ ও মুঘল রীতির সমন্বয়ে গঠিত ইন্দো সারাসেনীয় স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য এবং রাজস্থানের মাকরানা শ্বেতপাথরের তাৎপর্য অনুধাবন করা। 3. সৌধের চূড়ায় অবস্থিত কোট অ্যাঞ্জেল অফ ভিক্টরি আনকোট বা কোট বিজয়ের দেবদূত আনকোট মূর্তিটির প্রতীকী অর্থ বোঝা। 4. এর অভ্যন্তরে থাকা জাদুঘরের বিভিন্ন গ্যালারি যেমন রয়্যাল গ্যালারি, ক্যালকাটা গ্যালারি এবং জাতীয় নেতাদের গ্যালারিতে সংরক্ষিত নিদর্শনের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করা। 5. ঔপনিবেশিক ভারতের ইতিহাস ও শিল্পকলার সঙ্গে পাঠ্যপুস্তকের জ্ঞানের সংযোগ স্থাপন করে শিক্ষাকে আরও বাস্তবসম্মত করে তোলা। 1.4 প্রকল্পের গুরুত্ব। পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রধান ঔপনিবেশিক সৌধ হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ওপর এই প্রকল্পটির শিক্ষাগত ও জ্ঞানমূলক গুরুত্ব অপরিসীম। 1. এই প্রকল্পটি ব্রিটিশ ভারতের শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তিগুলির অন্যতম নিদর্শনকে চাক্ষুষভাবে জানতে ও তাদের শিল্প সৌন্দর্য উপলব্ধি করতে সাহায্য করবে। 2. ব্রিটিশ ভারতের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তাঁদের ব্যবহৃত সামগ্রী এবং তৎকালীন শিল্পকলার বাস্তব রূপ পর্যবেক্ষণের মাধ্যমে ঐতিহাসিক ধারণা সুস্পষ্ট হবে। 3. ক্যালকাটা গ্যালারির মাধ্যমে ব্রিটিশ শাসন আমলে কলকাতা শহরের প্রতিষ্ঠা, গঠন ও বিবর্তন সম্পর্কে একটি সুস্পষ্ট চিত্র পাওয়া যাবে, যা স্থানীয় ইতিহাস চর্চায় সহায়ক। 4. ঐতিহাসিক সৌধের সংরক্ষণ এবং জাতীয় ঐতিহ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধিতে এই ধরনের প্রকল্প অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। 1.5 কর্মপরিকল্পনা। আমার ইতিহাস শিক্ষকের পরামর্শে আমি কোট পশ্চিমবঙ্গের যে কোনো একটি ঐতিহাসিক স্থান দর্শন আনকোট বিষয়ের অন্তর্গত হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পরিদর্শনের সিদ্ধান্ত নিই এবং নিম্নলিখিত কর্ম পরিকল্পনা গ্রহণ করি। 1. প্রথম পর্যায় প্রাক পরিদর্শন। পরিদর্শনের পূর্বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওয়েবসাইট বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ ও প্রবন্ধ থেকে এর ইতিহাস, স্থাপত্য এবং সংগ্রহ সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করা। 2. দ্বিতীয় পর্যায় পরিদর্শন। একটি নির্দিষ্ট দিনে সৌধটি পরিদর্শন করে এর স্থাপত্যশৈলী পর্যবেক্ষণ করা, প্রতিটি গ্যালারি ঘুরে দেখা এবং গুরুত্বপূর্ণ চিত্র ও নিদর্শন সম্পর্কে নোটবুকে তথ্য লিপিবদ্ধ করা, অনুমতি সাপেক্ষে আলোকচিত্র গ্রহণ করা। 3. তৃতীয় পর্যায় তথ্য বিশ্লেষণ। পরিদর্শন থেকে প্রাপ্ত তথ্য এবং সংগৃহীত অন্যান্য তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করে প্রকল্পের প্রতিটি অংশের জন্য বিষয়বস্তু প্রস্তুত করা। 4. চতুর্থ পর্যায় প্রকল্প রচনা। সমস্ত তথ্য একত্রিত করে প্রকল্পের রূপরেখা অনুযায়ী সূচনা, মূল অংশ এবং সিদ্ধান্ত ধাপে ধাপে রচনা করা এবং প্রয়োজনীয় চিত্র সংযোজন করা। দ্বিতীয় পর্ব 2.1 তথ্য সংগ্রহ। প্রকল্পটি রচনার জন্য আমি মূলত আমার ব্যক্তিগত পরিদর্শন অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রামাণ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নিজস্ব প্রকাশনা ও নির্দেশিকা, সরকারি ওয়েবসাইট ভিক্টোরিয়া মেমোরিয়াল -cal.org বন্ধনীশেষ, কলকাতা শহরের ইতিহাস বিষয়ক গ্রন্থ, পরিদর্শনের সময় তোলা নিজস্ব নোট ও ছবি। 2.2 তথ্য বিশ্লেষণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শনের মাধ্যমে আমি এর ইতিহাস, স্থাপত্য এবং সংগ্রহ সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পেরেছি। 1. নির্মাণের ইতিহাস। 1901 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন তাঁর স্মৃতিতে এই সৌধটি নির্মাণের পরিকল্পনা করেন। এর নকশা তৈরি করেন স্যার উইলিয়াম এমারসন। এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রতি ভারতের আনুগত্যকে স্মরণীয় করে রাখা। এই সৌধ নির্মাণের
জন্য প্রয়োজনীয় অর্থ ভারতীয় রাজন্যবর্গ, ব্রিটিশ সরকার এবং সাধারণ জনগণের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। 1906 খ্রিস্টাব্দে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস, পরবর্তীকালে রাজা পঞ্চম জর্জ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এটি 1921 খ্রিস্টাব্দে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পৃষ্ঠা 271। 2. স্থাপত্য শৈলী। এটি ইন্দো-সারাসেনীয় পুনরুজ্জীবনবাদী স্থাপত্য শৈলীতে নির্মিত, যাতে ব্রিটিশ ও মুঘল স্থাপত্যের অপূর্ব সমন্বয় ঘটেছে। তাজমহলের মতো এটিও রাজস্থানের মাকরানা থেকে আনা শ্বেতপাথরের তৈরি। এর বিশাল কেন্দ্রীয় গম্বুজের চূড়ায় কোট অ্যাঞ্জেল অফ ভিক্টরি আনকোট বা কোট জয়ের দেবী আনকোট নামক একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যা বাতাসের গতির সাথে ঘুরতে পারে। সৌধটিকে ঘিরে রয়েছে 64 একরের এক বিশাল ও মনোরম উদ্যান। 3. জাদুঘর হিসেবে রূপান্তর ও গ্যালারি। ভারতের স্বাধীনতার পর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। বর্তমানে এটি ব্রিটিশ আমলের ইতিহাস এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচিহ্ন প্রদর্শনকারী একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। এর অভ্যন্তরে 25টি গ্যালারি রয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি হল: 1. রয়্যাল গ্যালারি। এখানে মহারানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের জীবনের বিভিন্ন ঘটনার উপর আঁকা তৈলচিত্র রয়েছে। 2. ক্যালকাটা গ্যালারি। এই গ্যালারিতে ব্রিটিশ শাসন আমলে কলকাতার প্রতিষ্ঠা ও বিকাশের ইতিহাস তুলে ধরা হয়েছে। 3. জাতীয় নেতাদের গ্যালারি। এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি ও তাঁদের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। 4. অন্যান্য নিদর্শন। এখানে টিপু সুলতানের তরোয়াল, নবাবদের ব্যবহৃত পোশাক, পুরনো দিনের অস্ত্রশস্ত্র এবং টমাস ও উইলিয়াম ড্যানিয়েলের আঁকা কলকাতার দুর্লভ কিছু ছবি সংরক্ষিত আছে। 2.3 সিদ্ধান্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। এটি এখন কলকাতার একটি অবিচ্ছেদ্য অংশ এবং অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। এটি শুধুমাত্র ব্রিটিশ রাজত্বের স্থাপত্যের প্রতীক নয়, এটি ঐতিহাসিক গবেষণা ও সাংস্কৃতিক কার্যকলাপের একটি প্রাণবন্ত কেন্দ্র। ঔপনিবেশিক শাসনের স্মৃতিস্তম্ভ থেকে একটি জাতীয় জাদুঘরে এর রূপান্তর ভারতের ঐতিহাসিক বিবর্তনের সাক্ষী বহন করে। তৃতীয় পর্ব। 3.1 পাঠের সীমাবদ্ধতা। 1. একটি নির্দিষ্ট দিনের পরিদর্শনের সমস্ত গ্যালারি ও সেগুলির বিপুল সংগ্রহ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হয়নি। 2. জাদুঘরের অভ্যন্তরে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা থাকায় অনেক গুরুত্বপূর্ণ নিদর্শনের ছবি সংগ্রহ করা যায়নি। 3. কিছু গ্যালারিতে দর্শকদের ভিড় থাকায় ভালোভাবে পর্যবেক্ষণ করতে অসুবিধা হয়েছে। 3.2 উপকরণ। 3.2 উপকরণ। প্রকল্পটি রূপায়ণ করতে আমি সাদা কাগজ, কলম, নোটবুক, ক্যামেরা এবং প্রবেশপত্র ব্যবহার করেছি। কৃতজ্ঞতার স্বীকার। এই প্রকল্পটি রূপায়ণে আমি আমার বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক শিক্ষিকা শ্রীমতী ড্যাশ এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাঁর আদর্শ, তাঁর নির্দেশনা ছাড়া এই কাজ সম্ভব হতো না। আমি আমার অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই, যাঁরা আমাকে এই পরিদর্শনে সহায়তা করেছেন। নিচে 3টি ওয়েবসাইটের নাম রয়েছে আর চিত্র রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, রয়্যাল গ্যালারির একটি তৈলচিত্র,
রয়্যাল গ্যালারির একটি তৈলচিত্র।